হৃদমায়ের প্রেম গাথা সিজন 2। আজকে থাকছে উপন্যাসটির 6ষ্ঠ পর্ব। উপন্যাস পাঠিয়েছি আমি তারিফ। আয়ন জুইকে নিয়ে বাংলাদেশে ফিরেছে আজ 1 মাস পেরোলো। জুইকে ভর্তি করা হয়েছে মায়ার কলেজে। চট্টগ্রাম থেকে ঢাকায় জুইকে অনেক আগে ট্রান্সফার করা হয়েছিল। বলতে গেলে মায়া ও জুইকে একত্রে ট্রান্সফার করা হয়েছিল, কিন্তু আয়ন জুইকে নিয়ে 3 মাস লন্ডনে থাকায় এতদিন জুই কলেজে অনুপস্থিত ছিল। সামনের মাসে জুইয়ের পরীক্ষা। জুই অনেকটা সময় পড়াশোনা থেকে দূরে থাকায় এখন পড়াশোনার বেশ চাপ পড়েছে। সেজন্য আয়ন ও জুইকে ওর পড়াশোনায় যথাসম্ভব সাহায্য করছে। আয়নের বাবা মা ও বোন লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন আরো মাসখানেক সময় পর। ততদিন আয়ন জুইকে নিয়ে নিজের আলাদা ফ্ল্যাটে উঠেছে। সন্ধ্যার পর জুই পড়তে বসেছে। শব্দবিহীন হালকা মাথা দুলিয়ে পড়ছে সে। বিছানায় আয়ন বসে আছে। খালি প্লেটে 2জন মানুষ ছাড়া আর কেউ নেই। দিনের বেলায় একজন মহিলা এসে ঘর মোছা, কাপড় কাচা, থালা বাসন ধোয়া, রান্না বান্না এসব করে দিয়ে যায়। আয়ন নাইট ডিউটি ছেড়ে দিনের শিফটে এসেছে। জুইয়ের জন্য নাইট ডিউটি সে করে না। জুইকে সকালে কলেজে নামিয়ে সে হাসপাতালে যায়। ফিরে আসে সন্ধ্যা 6টা নাগাদ। দুপুরে লাঞ্চের সময় জুই আয়নের হাসপাতালে চলে যায় মাঝে মধ্যে। 2জন লাঞ্চ সেরে আয়ন জুইকে ড্রাইভার দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। কাজের মহিলাটি আয়নের ফিরে আসা অবধি জুইয়ের সঙ্গে খালি বাড়িতে থাকে, তারপর চলে যায়। আয়ন ভাবছে জুইয়ের সঙ্গে খালি বাড়িতে থাকার জন্য কাউকে খুঁজবে, কিন্তু বিশ্বস্ত মেয়ে পাচ্ছে না বলে সে নাইট ডিউটি ছেড়ে যতটা সময় পাচ্ছে জুইকে ঢাকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করছে। আপনি কি করছেন জুই? নিস্তব্ধ নীরবতা ভেঙে আয়নের কথায় জুই হঠাৎ চমকে উঠল। বইয়ের পাতা থেকে চোখ উঠিয়ে আয়নের দিকে তাকিয়ে বলল, পড়ছি। কি পড়ছেন? শব্দ হচ্ছে না কেন? শব্দ করে পড়তে পারি না, পড়া মনে থাকে না। আয়ন কপাল কুঁচকে জুইয়ের দিকে তাকালো। জুই প্রসঙ্গ পাল্টে ফের বলল, কফি খাবেন? করে আনবো? আপনি খাবেন? আনবো আমি? আপনার আনতে হবে না, আমি করে। জুইকে থামিয়ে আয়ন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে এতক্ষণ বিছানায় বসে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে গবেষণা করছিল। একই রুমে জুই পড়ার টেবিলে বসে আর আয়ন বিছানায়। আয়ন পায়ে স্যান্ডেল পরতে পরতে বলল, আপনার পড়া ছেড়ে উঠতে হবে না, আপনি পড়া শেষ করুন, আমি করে আনছি। আয়ন বেরিয়ে যেতে জুই আয়নের চলে যাওয়ার দিকে তাকালো। আয়ন বেশ যত্নশীল পুরুষ, সেটা জুই আয়নের সঙ্গে একত্রে বসবাস করার পর থেকে বুঝেছে। যদিও দুজনের ফোনে কথা বলার সময় আয়ন এইভাবে যত্ন সহকারে কথা বলতো, কিন্তু তখন জুই এতটা আয়নকে কাছ থেকে অনুভব করতে পারেনি যতটা এখন করতে পারছে। জুই সত্যি ভাগ্যবতী আয়নের মতো যত্নশীল স্বামী পেয়ে। 2টো কফির মগ নিয়ে আয়ন জুইয়ের পড়ার টেবিলের একটা চেয়ার টেনে বসলো। জুইকে একটি কফির মগ দিয়ে অন্যটিতে চুমুক দিয়ে বলল, আপনার পড়াগুলো আমাকে দেখান জুই। জুই কফির মগে সবে চুমুক বসাচ্ছিল। আয়নের কথায় মগটা হাতে নিয়ে বলল, আমি পড়তে পারবো। আমি জানি আপনি পড়তে পারবেন, তারপরেও আমাকে আপনার পড়াগুলো দেখান। না। কেন? আপনি কাছে থাকলে আমার পড়া আসে না। তাহলে কি আসে? জুই সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলল, প্রেম আসে। প্রেম তো ঠিকমতো করতে পারেন না, আবার প্রেমের অজুহাত দিচ্ছেন। জুই লজ্জায় ইতস্তত বোধ করে নত মস্তিষ্ক হলো। আয়ন জুইয়ের থেকে বইটা টেনে নিজের কাছে নিতে নিতে প্রসঙ্গ পাল্টে বলল, আপনার ভাই আরিফ ফোন করেছিল জুই। আয়ন বাকি কথা শেষ করার আগেই জুই উত্তেজিত ভঙ্গিতে জানতে চাইল, কি বলেছে? বলেছে আপনাকে নিয়ে আপনাদের বাড়িতে যেতে, আপনার মা আপনাকে দেখতে চেয়েছেন। আর বাবা? পারিবারিকভাবে মায়াকে শফিকুল ইসলাম মেনে নিলেও জুইয়ের বাবা জামাল সাহেব আজও জুই আয়নকে মেনে নেননি। যদিও জামাল সাহেব মায়ার নিখোঁজের সময় ঢাকায় এসেছিলেন, কিন্তু তখন আয়ন ও জুই বাংলাদেশে ছিল না। ওরা বাংলাদেশে ফেরে মায়ার আশুগঞ্জে চলে যাওয়ার আরো 1 দিন পর। জুইদের লন্ডন থাকাকালীন জুইয়ের মা বলতেন, জুইয়ের বাবা জামাল সাহেব জুইয়ের ব্যাপারে ধীরে ধীরে নমনীয় হচ্ছেন। হয়তো খুব শীঘ্রই আয়ন জুইকে মেনে নেবেন। জুই আশায় আছে কোনো একদিন জামাল সাহেব নিজ থেকে সবকিছু ভুলে আয়ন ও জুইকে মেনে নেবেন। কিন্তু যতদিন জুইয়ের বাবা নিজ থেকে ফোন করে আয়ন ও জুইকে ডাকবেন না, ততদিন জুই আশুগঞ্জে ফিরবে না। জুই হাতের কফিতে চুমুক বসাতে বসাতে স্বাভাবিকের ন্যায় বলল, ও
জুঁইয়ের ছোট উত্তরটা আয়ন বুঝলো না। আয়ন জানে জুঁই কতটা ছটফট করে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে, কিন্তু এখন সুযোগ পেয়েও যেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে তা বলে আয়ন ফের জুঁইকে বলল, আপনি কি নিজেদের বাড়িতে যেতে চান না জুঁই? আপনি যেতে চাইলে আমি আপনাকে আমি যাব না। কেন? জুঁই মিথ্যা বাহানা দিয়ে বলল, সামনে আমার পরীক্ষা, তাই। পরীক্ষা তো অনেক দেরি, এর মাঝে আপনি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারবেন। আমি ড্রাইভারকে বলে দেব আপনাকে দিয়ে আসতে। যাবেন আপনি? জুঁই হাতের কফিতে চুমুক বসিয়ে আয়নের থেকে বইটা নিজের কাছে টেনে বলল, আমি বিবাহিত ডাক্তার সাহেব, আর বিবাহিত মেয়েদের স্বামীকে রেখে বাপের বাড়িতে একা বেড়ানোটা শোভা পায় না। যেদিন আমার বাবা আমার স্বামীকে সহ মেয়েকে সসম্মানে দাওয়াত করবেন সেদিনই যাব, আর নয়তো যাব না। আমি আমার স্বামীর ঘরে ভালো আছি, আমার স্বামী আমার অনেক খেয়াল রাখে। আয়ন জুঁইয়ের ব্যাপারটা সবে বুঝতে পেরে খানিকটা হাসলো। জুঁইয়ের বাবা আয়নকে জামাত হিসেবে মানছে না বলে জুঁই নিজেদের বাড়িতে আয়নকে ছেড়ে যাচ্ছে না আয়নের সম্মানের জন্য। আয়ন জুঁইকে বোঝাতে চেয়ে বলল, জুঁই, আমি চাই না আপনি আমার জন্য নিজের পরিবার থেকে দূরে থাকুন। আমি আছি, সব সময় আপনার জন্য থাকব। আপনি যান, পরিবারের সাথে গিয়ে দেখা করে আসুন। আপনি আমার জন্য ভাববেন না। জুঁই কপাল কুঁচকে বলল, আমার স্বামীর কথা তো আমাকে ভাবতে হবে, তাই না? নাকি আপনার জন্য ভাবার আরো মানুষ আছে? কোনটা? পরকিয়া করেন? আস্তাগফিরুল্লাহ, না। তাহলে বউকে বাপের বাড়িতে পাঠানোর এত উতলা হচ্ছেন কেন? জুঁই কেমন কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আয়নের উপর নিয়ে আসলো। আয়ন খানিকটা বোকা হেসে বলল, আমি তো আপনার কথা চিন্তা করে বলেছিলাম জুঁই। আমার কথা আপনার চিন্তা করতে হবে না, আমি আমার স্বামীর ঘরে ভালো আছি। আয়ন হঠাৎ দুহাত প্রশস্ত করে জুঁইকে জড়িয়ে ধরতে চেয়ে উৎফুল্লতায় বলল, আসুন তো জুঁই, আপনাকে জড়িয়ে শক্তপোক্ত একটা চুমু খাই। আমার কপালে যে এত ভালো বউ জুটবে ভাবিনি। আপনাকে পেয়ে ভাগ্য খুলে গেছে আমার জুঁই। আপনি। খালি বাড়িতে মায়ের সময়টা অসহ্যের ন্যায় লাগছে। জুঁই মুক্তা সকলেই ঢাকায় ওদের শ্বশুর বাড়িতে। একাকী মায়া বিয়ের আয়োজনে আশুগঞ্জ চলে এসেছিল সেদিনই, কিন্তু এখন মায়ার একা বাড়িতে মন টিকছে না। সেদিন হৃদ মায়ের সাথে রাগারাগি করে সেই যে গেল, আর মায়ের সঙ্গে হৃদের দেখা হয়নি। মায়া নিজের পরিবারের সঙ্গে সেদিন টিয়াদের বাড়ি থেকে আশুগঞ্জ চলে আসার আজ 1 মাস 13 দিন পেরোলো, অথচ এই দিনগুলোতে হৃদের দেখা নেই, আর না দুজনের কথা হয়েছে। মায়ের খান বাড়ির সকলের সাথে যোগাযোগ আছে, কথা হয়। সুফিয়া খান মায়াকে জানান হৃদ বিয়ে করবে না বলে বেঁকে বসেছে। প্রথমে বিয়ের ব্যাপারে হৃদ রাজি হলেও মায়ের পালিয়ে যাওয়ার পর থেকে হৃদ বিয়েতে আর সম্মতি দিচ্ছে না। এই কথাটা সুফিয়া খান মায়ের পরিবারকেও জানান। সুফিয়া খান মায়াকে বলেছিল মায়া কয়েকদিন নিজেদের বাড়িতে ঘুরে ঢাকা চলে আসতে। মায়াও নিরুপায় হয়ে তাতে সম্মতি দিয়েছিল, কিন্তু হৃদ ঢাকা নেই। সে বিগত 2 সপ্তাহ ধরে দেশের বাইরে আছে। সুফিয়া খানও চট্টগ্রামে। মায়া ঢাকায় একা বাড়িতে থাকতে পারবে না বলেই আশুগঞ্জ আছে। আরিফও চট্টগ্রামে, তবে ফিহা শ্বশুর শাশুড়ির সঙ্গে আশুগঞ্জে থাকছে। মেয়েটা ভীষণ লক্ষ্মী এবং বুদ্ধিমতী। অল্প সময়ে শ্বশুর বাড়ির সকলের মন জয় করে নিয়েছে। আরিফ সপ্তাহে শুক্রবার করে চট্টগ্রাম থেকে ট্রেনে করে আশুগঞ্জ আসে। শুক্রবার দিনটা থেকে শনিবার রাতে চলে যায়। এইভাবে চলছে জীবন। মায়ের পুপিরা মায়েদের বাড়িতে কম আসে। মায়া থাকাকালীন কাউকে দেখা যায়নি এই বাড়িতে। মায়া মনে মনে ঠিক করেছে হৃদ দেশে ফিরলে মায়া ঢাকায় চলে যাবে, শুধু হৃদকে, আর বিয়ের জন্য চাপ দেবে না। জোর করে কোনো কিছু করানো যায় না। মায়া হৃদকে বিয়ের জন্য চাপ দিত, কারণ মায়া চাইতো এই বিয়ের মাধ্যমে হৃদ মায়ের পরিবারের সাথে সহজ হয়ে উঠুক। মায়ার মতো করে মায়ের পরিবারকেও হৃদ আপন মনে করুক। মায়া চায় না স্বামী এবং নিজ পরিবারের মাঝে মনোমালিন্য থাকুক। মায়া পরিবারের জন্য স্বামীকে আর স্বামীর জন্য পরিবারকে ছাড়তে চায় না। মায়ের দুটো সম্পর্কই চাই। মায়া একটা সম্পর্ক বাদ দিয়ে অপর সম্পর্কটা বেছে নিতে পারবে না বলে এতদিন জোর করে হৃদকে বিয়ের জন্য রাজি করাতে চাইতো। কিন্তু হৃদ যখন মায়ের কষ্ট বুঝতে চাইছে না, তখন মায়াও এই নিয়ে হৃদকে আর জোর করবে না, বরং স্বামীর ঘরে ফিরে যাবে। অন্যমনস্ক মায়া অসময়ে বিছানায় শুয়ে এসব ভাবছিল। ঘরের দরজাটা ভেতর থেকে লাগানো ছিল। হঠাৎ ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ফিহা। ভেজা হাতটা শাড়ির আঁচলে মুছতে মুছতে মায়াকে ডেকে বলল, ঋতু, ঘুমিয়ে পড়েছ? না ভাবি। ফিহার গলা শুনে মায়া উঠে বসলো।
খোলা চুলগুলো এলোমেলোভাবে পিঠে পড়ে আছে। পিহা সেটা লক্ষ্য করে বলল, সে কি, চুলের এই অবস্থা কেন? গোসল করনি এখনো? না ভাবি, পরে করব, এখন ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, গোসল না করো, অন্তত ফ্রেশ হয়ে নাও। বাসায় ছোট ফুপি এসেছেন, তোমাকে এই অবস্থায় দেখলে ভাববে তুমি স্বামীর ঘরে সুখী নাও। চেহারার কি হাল করেছো দেখো। তোমার কি মন খারাপ ঋতু? মায়া সারাদিন ঘরে শুয়ে বসে থাকে। মাঝে মধ্যে মা ভাবির কাজে সাহায্য করতে চাইলে ওরা দেয় না, তাই মায়ার সময় অবসরে একাকী কাটে। মায়া অনেক চেয়েও হৃদের সঙ্গে যোগাযোগ করতে পারে না বলে মায়ার প্রায় মন খারাপ থাকে, কিন্তু এটা পিয়াকে বলতে চায় না। মায়া প্রসঙ্গ পাল্টে বলল, ফুপি কিছু বলেছে ভাবি? না, তবে ফুপির দৃষ্টিভঙ্গি অন্যরকম, কথাবার্তাও বেশ সুবিধার মনে হয়নি। আচ্ছা যাই হোক, তুমি নিচে চলো, খাবে, বাবা তোমাকে নিচে খেতে ডাকছেন। আচ্ছা তুমি যাও, আমি আসছি। মায়ের সময় নিয়ে হাত মুখ ধুয়ে মাথায় ওড়না টানলো। অলসতায় গোসল করেনি। সবাই খাওয়ার জন্য মায়ের অপেক্ষায় বসে আছে, সেজন্য গোসল করা হয়নি, সন্ধ্যায় করে নেবে। মায়া সবার সাথে ডাইনিং এ বসলো। মায়ের ছোট ফুপি সালেহা মায়ের মুখোমুখি চেয়ারে বসে। মহিলা বেশ কয়েকবার মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছেন। মায়া সালেহা বেগমকে দেখেও না দেখার মতো করে আছে, কথা বলেনি। সালেহার জন্যই মায়ের নাদিমের সঙ্গে বিয়ে হতে গিয়েছিল, সেজন্য মায়া সালেহা বেগমকে এড়িয়ে চলেন। মায়ের পাশে শফিকুল ইসলাম, তারপর জামাল সাহেব। মায়ের মুখোমুখি অপর পাশে সালেহা বেগম, জুইয়ের মা, রেহানা বেগম, ফিহা। সকলে একত্রে টেবিলে গোল করে বসে দুপুরের খাবার খাচ্ছে। এর মাঝে হঠাৎ সালেহা বেগম মায়াকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলল, বড়লোক ছেলে দেখে বিয়ে করেছিস, তাহলে চেহারার এই অবস্থা কেন? তোর স্বামীকে তোকে খাওয়ায় না? আমার ভাইয়ের ঘরে তো এর থেকে বেশি ভালো ছিলে, বড়লোক ছেলে দেখে বিয়ে করে লাভ কি হলো? ডাইনিং টেবিলের সকলে খাওয়া ছেড়ে থমথমে মুখে একে অপরের দিকে চাওয়াচাই করলো। হুটহাট করে যে সালেহা বেগম মায়াকে এসব কথা বলবে সেটা কারো ধারণাতে ছিল না। তবে আগের বারের মতো এইবার আর মায়া চুপ করে সবকিছু সহ্য করলো না, বরং প্রতিবাদ জানিয়ে একই সুরে বলল, আমার স্বামীর অত দামি খাবার আমার সস্তা পেটে হজম হয় না ফুফি। তোমাদের খাওয়ানো সস্তা খাবার পেটে সয়ে গেছে তো, সেজন্য স্বামীর দামি খাবার খেয়ে শরীর ভালো হচ্ছে না। কম দামি মানুষ তো, সেজন্য দামের মর্ম বুঝি না। মায়ের উত্তরে সকলে খাওয়া ছেড়ে মায়ের দিকে তাকালো। সালেহা বেগম মায়ের কটাক্ষ কথায় তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বিয়ে হতে না হতে স্বামী বুঝে গেছিস, এর জন্য স্বামী ধরে ধরে মারে? কথাটা মায়াকে অপমান করার জন্য বলল, অথচ মায়া একইভাবে কটাক্ষ করে উত্তর দিয়ে বলল, তোমাদের রক্ত আমার শরীরে তো ফুপি, সেজন্য বেয়াদব হয়েছি, স্বামীকে মান্য করতে জানি না, এজন্য বেয়াদবির ফল পাই, যেমনটা তুমি পাও ফুপার থেকে। তবে তোমার স্বামী তোমাকে যতটা মারে আমার স্বামী তার থেকে অনেকটা কম মারে, এই হিসেবে আমি অনেক ভাগ্যবতী বলতে পারো ফুপি। আমার কিন্তু অনেক দাম আমার শ্বশুর বাড়িতে। মায়ের কথাগুলো যেন সালেহা বেগমের শরীরের আগুন ধরাচ্ছে। তিনি অপমানের থমথমে মুখে বেশ রাগান্বিত গলায় বলল, বড়লোক স্বামীর ঘরে গিয়ে মুখে মুখে তর্ক করে শিখেছিস। তোর স্বামী যেমন আমার ভাইদের সম্মান করতে জানে না গরিব বলে, তুইও তোর অহংকারী স্বামীর থেকে বড়দের অসম্মান করে শিখেছিস ওখান থেকে। সালেহা আর মায়ার বাকবিতণ্ডা সকলেই শুনছে, কিন্তু মাঝে কথা আপাতত কেউ বলছে না, কারণ মায়া নিজের প্রতিবাদ নিজেই করছে। এর মাঝে মায়া খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো, বেশ স্বাভাবিক এবং শান্ত স্বরে বলল, শোনেন ফুপি, আপনার সম্মান আপনার নিজের কাছে। আপনি যদি নিজের সম্মান বজায় রাখতে না পারেন, তাহলে আমি ছোট হয়ে আপনাকে সম্মান দিতে যাব না। আর রইল আমার স্বামীর ব্যাপারটা, তাহলে বলবো, আমার স্বামী যদি বেয়াদব হয় তাহলে তার বউ বেয়াদব হবে, সেটাই স্বাভাবিক। আপনি ভালো মানুষ হয়ে বেয়াদবের সাথে লাগতে আসেন কেন? নিজের সম্মান নিয়ে নিজে বসে থাকুন, তাহলেই তো হয়। বেয়াদবের কাছে সম্মান চাইবেন, সেটা তো হবে না। থমথমে পরিবেশে মায়া খাবার টেবিল ছেড়ে উঠে গেল। পাছে মায়াকে কেউ ডাকেনি, তবে মায়ের চলে যাওয়ার পরপর রেহনা বেগমও খাওয়া ছেড়ে উঠে চলে গেল রান্নাঘরে। মায়াকে কত কাঠখড় পুড়িয়ে এই বাড়িতে আনলো ওনারা, অথচ আবার মায়াকে অপমান করলো সালেহা বেগম। কিন্তু শফিকুল ইসলাম বাবা হয়ে মায়ের পক্ষে একটা কথা বলেনি, আর না বোনকে থামিয়েছে। মায়ার যে এই বাড়িতে মন টিকছে না, সেটা রেহানা বেগম অনেক আগে থেকে লক্ষ্য করেছিল। এখন অভিমান করে মায়া আবার চলে না যায়। মায়া শুধু বাবা মার সম্মানের কথা চিন্তা করে
স্বামীর বিরুদ্ধে গিয়ে আশুগঞ্জ এসেছিল, অথচ সেই মেয়েটাকে অপমান করলো সালেহা। মায়া ঘরে গিয়ে সত্যি সত্যি সুফিয়া খানকে কল করে জানালো মায়া খান বাড়িতে ফিরতে চায়। সুফিয়া খান বিষয়টা বেশ স্বাভাবিকভাবেই নেয়। যেহেতু হৃদ বাংলাদেশে নেই, তাই সুফিয়া খান চট্টগ্রাম থেকে গাড়ি পাঠিয়ে মায়াকে চট্টগ্রামে নিয়ে যান। মায়া চলে যাওয়াতে রেহানা বেগম বেশ কান্নাকাটি করেন। মায়া রেহানা বেগমকে সান্ত্বনা দিয়ে বোঝায় মায়া ফের আসবে নিজের পরিবারকে দেখতে। কথা সত্যি, মায়া নিজের পরিবারকে দেখতে হয়তো মাঝে মধ্যেই আসবে, কিন্তু আর কখনো এতটা দিন নিয়ে থাকবে কিনা সন্দেহ। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।